এই তো ২৪ ঘন্টা আগেও সব ছিল। কারো ঘরে লাল বেনারসি, কারো ঘরে অসুস্থ মায়ের পথ্য, কারো সন্তানের পড়ার কিতাব কিংবা খেলনা, সবই এখন ছাই ও ধ্বংসস্তূপ। খোলা আকাশের নিচে নিম্ন রাত্রি যাপনের পর ভোরের আলোতে করাইলের মানুষ দেখছেন তাদের সর্বনাশ। নুরনবী সরকারের প্রতিবেদন। বনেদি গুলশানের পাশেই করাইল বস্তি, কিন্তু সেখানে থাকে মানুষ যারা এই নগরকেই সেবা দেয়। আগুনে পুড়ে সব হারানোর অভিজ্ঞতা ওখানকার বাসিন্দাদের আছে। তবে মঙ্গলবারের আগুন সর্বশান্ত করেছে ১৫০০ পরিবারকে আরেকবার। প্রিয় ঘর এখন ধ্বংসস্তূপ। খুঁজে ফিরছেন কেউ বনের লাল বেনারসি, অসুস্থের পথ্য, পড়ার কিতাব কিংবা জমানো টাকা, সবই এখন ছাই। অসহায় আর্তনাদ, ঘুরে দাঁড়ানোর প্রত্যয়। যে জায়গায় আগুন লাগছিল ওই জায়গায় আপনার আগুন নিবাইতে নিবাইতে গিয়া নিজের ঘর হারাই গেছি। দেখছি যে এইখানে আগুন রায় পড়ছে, ওরম কি থাকেন সিনিজ বাইরের দরকার না, আমরা জীবন লেবাসি গা। আমার এই যে সব কিছু নাই, টাকা পয়সা টাকা কিছু আসলো, আমার ঘর ফুরানো গেছিল, আমি ঠিক করবো, ২.৫ লাখ টাকা আমার সব শেষ। তখন মেয়ে নিয়ে জুতা না নিয়ে বের হয়ে গেছে, ছেলে স্কুল থেকে ছেলের আইন নেই, পরে গেছি আর ঘরে কিছু নামাইতে পারিনি। হবে তদন্ত, জায়গার মালিক ও সংস্থা ফিরে পেতে চাইবে তার জমি। নিরুপায় মানুষগুলো আবার ওঠাবে ঘর, হয়তো সেই ঘরও পূর্বে কোনো এক অগ্রহায়ণের আগুনে। এই হয়তো নিয়তি, কিন্তু গড়তে হবে ঘর। কিছু নেই, সবকিছু যা ছিল 7 বছরের সংসার এই নেই ছিল, হিন্দি শেষ হয়ে গেছে। সবে গেছে, 3টা দোকান, 6টা রুম, সবে গেছে। কিছুই নাই বাবা। এই যে যাইয়ালা মাল সামা আসছিল, 2টা পয়সা করছিলাম, 40,000 টাকা আসছিল। আমগো ফ্রিজটা বসাইতে পারছে, আর টিভি আর কিছু না, আর আলমারি সব পুরা গেছে। মনুষ্যত্বপূর্ণ হৃদয়বান মানুষ কেউ এগিয়ে এসেছে সাহায্যের হাত নিয়ে। তবে এর মাঝেও নিরন্ন নির্ঘুম সম্বলহীনদের পাশে দাঁড়াবে কি রাষ্ট্রযন্ত্র? নুরনবী সরকার, ৭১, ঢাকা। দেশের বস্তিগুলোতে বছরের আগুন লাগে ১২৪ বার, মাসে গড়ে ১২টি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটছে, যার প্রায় বেশিরভাগেরই রাজধানী কেন্দ্রিক। গত ৫ বছরের ফায়ার সার্ভিসের পরিসংখ্যান দিচ্ছে এমন তথ্য। আর এই আগুন লাগার প্রধান কারণ বৈদ্যুতিক গোলাযোগ। এরপরেই ফায়ার সার্ভিসের তদন্তে উঠে এসেছে গ্যাস সংযোগের ত্রুটির কথা। প্রায় প্রত্যেকটি আগুনের তদন্তে একই ধরনের কারণের কথা বলা হলেও কেন নিয়ন্ত্রণ করা যাচ্ছে না বস্তির আগুন, তারই বিস্তারিত জানানোর চেষ্টা করেছেন সহকর্মী সুমন তানভীর। দাউ দাউ করে জ্বলছে আগুন, পুড়ছে করাইল বস্তি। প্রায় 5 ঘন্টার এই লেলিহান শিখা পুড়ে ছাই করেছে ১৫০০ ঘর। এরপর থেকেই খোলা আকাশের নিচে কাটছে এসব মানুষদের জীবন। বিভিন্ন রাজনৈতিক সামাজিক সংগঠন আসছে, দিচ্ছেন সান্ত্বনা। তবে প্রশ্ন হলো, আগুন লাগার পর এই সমবেদনার রেওয়াজ আর কতদিন চলবে? কেন বস্তিগুলোর আগুন লাগার কারণ বন্ধে কাজ করে না কর্তৃপক্ষ? ফায়ার সার্ভিসের তদন্ত বলছে এসব আগুনের পেছনের বেশিরভাগ কারণই বৈদ্যুতিক গোলযোগ। বস্তিগুলোর বৈদ্যুতিক সরবরাহ ব্যবস্থার দিকে নজর দিলেও তার প্রমাণ মেলে, যা গণমাধ্যমগুলোর প্রতিবেদনেও উঠে এসেছে অনেকবার। মানুষের জীবন কতটা সস্তা এদের কাছে। এই পাশের যে খাম্বাটি রয়েছে সেখান থেকে তারা নিজস্ব পদ্ধতিতে এই লাইনটি টেনেছে এই বস্তিতে সরবরাহের জন্য, এবং সেই বস্তিতে সরবরাহের সময় যে ন্যূনতম নিরাপত্তা সেন্সটি থাকা উচিত সেটিও দেখেন। যে এখানে আমি যখন টেস্টারটি ধরছি, সরাসরি কিন্তু আপনি দেখছেন যে আলো জ্বলে উঠছে, অর্থাৎ এখানে যে একটি মোটামুটি ধাঁচের নিরাপত্তা কিংবা একটা টেপ কিংবা কস্টেপ দিয়ে বেঁধে দেওয়া, সেটির প্রয়োজন বোধ করছে না তারা। অর্থাৎ তাদের পকেট দিন শেষে ভরলেই হয়ে গেল, কে বাঁচলো আর কে মরলো তাতে তাদের আসলে কোনো যায় আসে না। যে যার মতো লাইন টেনে নিজেদের মতো করে বৈদ্যুতিক সংযোগ দিয়েছে ঘরগুলোতে। সরকারি সংস্থাগুলোকে বৃদ্ধাঙ্গুল দেখিয়ে চালু করেছে নিজস্ব বিদ্যুৎ ব্যবসা। এ কারণে গত 5 বছরে শুধু বস্তিতেই আগুন লেগেছে 710 বার। খোদ এই করাইল বস্তি কেন্দ্রিক ৭১-এর অনুসন্ধানে এর আগে বিদ্যুৎ ব্যবসার সব প্রমাণও মেলে। আমরা তো সরকারে দিতেছে না, আমনের মতন একজন দিল, নেতারা দিল, তাহলে আমরা হেগো নান চাইরা কারেক্ট নান চালাতে পারবো।
গুলশান লেক হয়ে করাইল বস্তিতে যেতে এসব আগুন লাগার জ্বলন্ত কারণগুলোও চোখে পড়ে। সরু সব তারে এমন কোনো অবৈধ সংযোগ নেই যা দেয়া হয়নি এ বস্তিতে। রাজধানীর অন্য সব বস্তিতেও সরু সব তার দিয়েই টানানো রয়েছে গ্যাস সংযোগ। ৭১-এর অনুসন্ধানে এসব সরবরাহ ব্যবস্থারও বিস্তারিত তুলে ধরা হয়েছিল প্রায় ২ মাস আগে। একটি চিকন পাইপ দিয়ে হচ্ছে গ্যাসের লাইন টানা হয়েছে। এসব নিয়ে নেই কারো কোনো মাথা ব্যথা, ফলে প্রতি মাসে ১২ বার অগ্নিকাণ্ডের শিকার হচ্ছে এসব বস্তিগুলো। আর রাজনৈতিক সুবিধা নিয়ে দেদারসে বস্তিগুলোতে বাণিজ্য চালিয়ে যাচ্ছেন সব কথিত নেতারা। আর অসহায় মানুষগুলোর কপালে জুটছে সব হারিয়ে নিঃস্ব হওয়ার পর বড় বড় মানুষদের সান্ত্বনা। সুমন তানভীর, ৭১, ঢাকা। সকাল থেকেই দেখা গেছে মঙ্গলবার রাতে করাইল বস্তিতে লাগা আগুনের ভয়াবহতা। সারা রাত আগুনের সাথে লড়াইয়ের পর বস্তিতে ফিরে সে সম্বলটুকু খোঁজেন মানুষেরা। সকাল থেকে সেখানকার খবর রাখছেন সহকর্মী সৈকত সাদিক। আমরা যুক্ত হচ্ছি তার সাথে। সৈকত, এখন এই দুপুর ২টার সময় আসলে এই এলাকায় কি অবস্থা দেখছেন? উদ্ধার কাজের পাশাপাশি যে মানুষগুলো আসলে নিঃস্ব হয়েছেন সেই মানুষগুলোর খবর জানানোর পাশাপাশি যে কথাটি বারবারই এখানে বলা হয় যে এই বস্তিতে প্রতি বছরই আমরা এ ধরনের অগ্নিসংযোগের ঘটনা ঘটতে দেখি, এটি নিরসনের জন্য আসলে কোনো ব্যবস্থা কি নেওয়া যেতে পারে কিনা বা কি ধরনের পরিকল্পনা নেওয়া যেতে পারে, সেরকম কোনো তথ্য বা কারোর সাথে আপনার কথা বলার সুযোগ হয়েছে কিনা? রাজধানীতে প্রত্যেক বছরই কিন্তু বস্তিতে আগুন লাগে। আমরা সুমন তানভীরের একটা সংবাদেও দেখছিলাম যে বস্তিতে আগুন লাগে, সেই জায়গা আবার ঘর ওঠে, সবকিছুই আমরা দেখছিলাম। তো এই যে এই করাইল বস্তি যেখানে গতকালকে আগুন লেগেছে, সেই আগুনের যে ভয়াবহতা কিরকম ছিল, যেখানে গতকালকে এখানে ঘর ছিল, ঘরে নিম্ন আয়ের যারা মানুষ প্রত্যেক ঘরে বসবাস করত, তাদের পরিবার পরিজন, সন্তান, শিশু সন্তান সবকিছু নিয়ে তারা থাকতো। কেউ বাসাবাড়িতে কাজ করে, কেউ রিক্সা চালায় বা অন্যান্য নিম্ন পেশার যে শ্রমিক তারা সেই সব কাজ করে। কিন্তু সেই সব জায়গায় কিন্তু আজ পুরে আঙ্গার। প্রায় ১.৫ সহস্রাধিক যে রুম ছিল সবই কিন্তু পুড়ে গেছে এই করাইল বস্তির এই এলাকায়, বউবাজার সংলগ্ন এলাকার। এবং তারা যেহেতু কালকে অনেকেই ঘর থেকে জীবন বাঁচাতে এক কাপড়েই তারা চলে গিয়েছিল, তখন কিছু নেওয়ার মতো তাদের সুযোগ ছিল না। রাতে খোলা মাঠে বা অন্যান্য জায়গায় ছিল, তো আবার সকালে তারা এখানে এসেছে। এবং এই জায়গাগুলো থেকে যে টিন যেগুলো তারা সরেছে, প্রয়োজনীয় জিনিসপত্র সরিয়েছে, কিন্তু এখন আজকে কোথায় যাবে বা কি করবে সেই বিষয় নিয়ে তাদের কিন্তু অনেক চিন্তা। তারা কি করবে তার কোনো নাই। তো এখন তাদের মুখে শুনি যে আজকের কি অবস্থা তোমাদের বলতে। আজকের অবস্থা সকাল থেকে বাইরে রয়েছি, এদিকে কাজ করতেছি, তার জন্য জায়গা করতেছি। সকালে খাবার দিয়ে গেছে, খিচুড়ি দিছে। মানুষ শুনছিলেন যে তারা বলছিল যে আপনার এই ঘরে কি কি ছিল আর কি? ঘরে মালা ছিল অনেক, সব পুরা চুরা ছাই হয়ে গেছে। তারা অনেক ব্যথিত, যেহেতু গতকালকে থেকে তারা রাস্তায় আছে এবং এই খোলা ময়দানে আছে। তারা তাদের যে নিজস্ব শেষ সম্বলটুকু সেটাও কিন্তু সেই আগুনে পুড়েছে। এবং তারা বলছে যে তাদের দুপুরের খাবার দিয়েছে, কিন্তু যে বিষয়টা এখানে আবার ঘর উঠবে কিনা, তাদের পরবর্তী বাসস্থান কোথায় হবে, বা বস্তিবাসীদের যারা এই ঘরগুলা বানায় কারা এই উদ্যোগ নিয়ে থাকে এবং কিভাবে বানায় এবং এইগুলো পরবর্তীতে কি সিদ্ধান্ত নেবে, এইসব বিষয় কিন্তু কেউ এখন পর্যন্ত সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তা বা কেউ আসেনি, বা বস্তিবাসীর থেকে ওরকম বড় পর্যায়ে কাউকে দেখিনি। হয়তো অনেকে খাবার পাঠিয়েছে, বিভিন্ন রাজনৈতিক দলের পক্ষ থেকে খাবার পাঠিয়েছে, ফায়ার সার্ভিসের লোকজন কাজ করছে। এবং আমরা যতটুকু শুনতে পেরেছি যে আজকে বিকেল নাগাদ এই এলাকার যারা আগামী নির্বাচনে যারা প্রার্থী হবেন সেই সব প্রতিনিধিরাও আজকে বিকেলের দিকে জামাতের বা বিজেপি বা অন্যান্য দলের যারা আছেন। সৈকত সাদিক, অসংখ্য ধন্যবাদ। নিশ্চয়ই আমরা ফিরবো আবারও এই ঘটনার খবরাখবর জানার জন্য। দর্শক, সহকর্মী সৈকত সাদিক ছিলেন আমাদের সাথে এতক্ষণ। যারা নির্বাচন প্রতিহত করার হুমকি দিচ্ছে তাদের বিরুদ্ধে সব ব্যবস্থা নেবে নির্বাচন কমিশন। বুধবার বিজেপি সদর দপ্তরের বাহিনীটির নির্বাচনী মহড়ায় এ কথা বলেন প্রধান নির্বাচন কমিশনার। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আইনশৃঙ্খলা বাহিনী সহ সবার সহযোগিতায় সুষ্ঠু হবে বলে প্রত্যাশা সিএসির। ফারজানা আক্তারের প্রতিবেদন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বুধবার নির্বাচনী মহড়ার আয়োজন করে বর্ডার গার্ড বাংলাদেশ। বাহিনীটির সদস্যদের ভোটকেন্দ্রে অনিয়ম ঠেকানো সহ যে কোনো নাশকতা মোকাবিলা করার প্রশিক্ষণ দেয়া হয়।
মহড়ায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধান নির্বাচন কমিশনার। বাহিনীগুলোর এই ধরনের প্রশিক্ষণ আগামী নির্বাচনে বড় ভূমিকা রাখবে বলে জানান সিইসি। এই প্রশিক্ষণ আমাদের নির্বাচনে বিশালভাবে একটা, আমি বলবো যে প্রভাব ফেলবে এবং আইন শৃঙ্খলা রক্ষায় এটার একটা বিশাল প্রভাব থাকবে। আমি আশা করি এই সব আইন শৃঙ্খলা বাহিনী মিলে, আমাদের সাংবাদিক ভাইয়েরা মিলে, এই যে আমাদের প্রায় 13 কোটি ভোটার মিলে আমরা যে জাতিকে যে ওয়াদা দিয়েছি, আমরা এই যে একটা সুন্দর সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন উপহার দেওয়ার জন্য আমরা সেটা ইনশাল্লাহ সবাই মিলে ইনশাল্লাহ অর্জন করব এবং ডেলিভার করব। নির্বাচন প্রতিহত করার হুমকি যারা দিচ্ছে তাদের ঠেকাতে ইসি সব ধরনের ব্যবস্থা নেবে বলেও হুঁশিয়ারি দেন সিইসি। যারা প্রতিহত করার ঘোষণা দিচ্ছে, যারা সব ধরনের ব্যবস্থা আমরা নিব। সবাই মিলে এই ধরনের সিচুয়েশন, অনাকাঙ্ক্ষিত সিচুয়েশন আমরা প্রতিহত করব এবং ইনশাআল্লাহ অনাকাঙ্ক্ষিত সিচুয়েশন হবে না। মানুষ তো সবাই বুঝতেছে যে এটা সুন্দর, সবাই এটা সুন্দর নির্বাচন চায়। রাজনৈতিক দলগুলো ওয়াদা দিয়েছে তো জাতির কাছে, সব যে তারাও তো সুন্দর নির্বাচন চায়। সুতরাং সবাই সহযোগিতা নিয়ে আমরা ইনশাল্লাহ একটা সুন্দর নির্বাচন আমরা সফল কাম হবো, এই বিশ্বাস আমাদের আছে। নির্বাচনের সময় হলে আইন শৃঙ্খলা পরিস্থিতি আরো উন্নত হবে বলে জানান প্রধান নির্বাচন কমিশনার। ফারজানা আক্তার, ৭১, ঢাকা। নির্বাচন সামনে রেখে ৬৪ জেলায় লটারির মাধ্যমে পুলিশ সুপারদের চূড়ান্ত করা হয়েছে। বুধবার স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন শীঘ্রই তাদের পদায়ন করা হবে, আর এই প্রক্রিয়ায় মেধাবীর কেউ বাদ পড়েনি বলে মন্তব্য করেছেন তিনি। এসব উপদেষ্টা আরও বলেন সড়কে চাঁদাবাজি পুরোপুরি বন্ধ করা যায়নি। বলেন গ্যাসের দাম বাড়লেও সারের দাম বাড়ছে না। শারমিনের রিপোর্ট। এ ক্যাটাগরি, বি ক্যাটাগরি, সি ক্যাটাগরি, এটা করা হয়েছে জেলার আয়তনের বেসিস না, আমরা ওই আইন শৃঙ্খলা পরিস্থিতির উপর নির্ভর করে এবং ওই জেলাগুলি নির্ধারণ করে তারপর আমরা এসপিদেরও ওইরকম কর্তৃক আরে করে দিব। প্রথম হলে আমাদের টোটাল এসপি ছিল মনে হয় 64 এই জেলায়, তো 64-এর থেকে আমরা 15 আর 3 18 জন আমরা উঠে আনছি। 18 জনের জায়গায় আমরা নতুন জন দিছি, আর যারা পুরানো ছিল ওখানে তারপরে ওই লটারি করে যারটা যেই জেলায় যার কপাল আসছে ওই জেলা ছেয়ে পড়ছে। একটি অবাধ সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে সরকারকে সব ধরনের কার্যকরী ব্যবস্থা নেওয়ার তাগিদ দিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। নির্বাচনে যেন সাধারণ মানুষ নির্বিঘ্নে ভোট দিতে পারে সে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান তিনি। সকালে নয়াপল্টনে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় আয়োজিত দোয়া মাহফিলে এসব কথা বলেন রিজভী। রমজানের আগে ফেব্রুয়ারি মাসে এটা যাতে অবাধ সুষ্ঠু নির্বাচন হয় এবং যেটা সরকারও অঙ্গীকার করেছেন সেই অনুযায়ী অবাধ সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জনগণের সরকার প্রতিষ্ঠার যে অধিকার জনগণের সেটা যাতে নিশ্চিত হয়। কারণ 15.5 বছর শেখ হাসিনা জনগণের সরকার গঠন করার যে জনগণের যে ক্ষমতা সেটা কেড়ে নিয়েছিল। সেই পরিস্থিতি থেকে উত্তরণ ঘটাবে অন্তর্বর্তী সরকার। তারা নিরপেক্ষ সরকারের দায়িত্ব পালন করছেন, সেই দায়িত্ব পালন করবেন। আগামীর বাংলাদেশ গড়তে হলে সব সেক্টরে জবাবদিহিতা ও স্বচ্ছতা নিশ্চিত করতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। দুপুরে কাকরাইলের আইডিইবি ভবনে পপুলার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির 25 বছর পূর্তি উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি একথা বলেন। স্বচ্ছতা নিশ্চিতে আর্থিক সেক্টর দলীয়করণ মুক্ত করার প্রতিশ্রুতি দেন আমির খসরু মাহমুদ চৌধুরী। দেশের অর্থনৈতিক কর্মকাণ্ডে যেখানে সমস্ত দেশের আপনার উন্নয়ন জড়িত, অর্থনৈতিক উন্নয়ন জড়িত, সেখানে যদি আপনি দলীয় বিবেচনায় এইসব কাজ করেন তাহলে সেই অর্থনীতি তো টিকে থাকতে পারে না, যেটা আজকে আমরা দেখতে পাচ্ছি। ব্যাংকিং সেক্টরে দেখেন, ইন্স্যুরেন্স সেক্টরে অনেককে দেখেন। এই জন্য জবাবদিহিতা ফিরিয়ে আনতে হবে। যেমন সরকারের জবাবদিহিতা ফিরিয়ে আনতে হবে, নির্বাচিত সরকারের মাধ্যমে আপনার কোম্পানিগুলোতেও জবাবদিহিতা আনতে হবে, অ্যাকাউন্টেবিলিটি থাকতে হবে। অ্যাকাউন্টেবিলিটি, জবাবদিহিতা ছাড়া কোনো দেশ চলতে পারে না, কোনো প্রতিষ্ঠান চলতে পারে না। এই বিবেচনাগুলোকে আমাদের মাথায় রাখতে হবে আগামী দিনের জন্য। আইন মেনে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার লকার ভাঙা হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক। বুধবার কেন্দ্রীয় ব্যাংকের সহকারী মুখপাত্র এই নিয়ে ব্যাখ্যা দিয়েছেন। আর শেখ হাসিনার অনুপস্থিতিতে তার লকার ভাঙতে মোট কতজন কত সময় নিয়েছে সেটি জানিয়েছে অগ্রণী ব্যাংক। ব্যাংকটির লকার থেকে 832 ভরি স্বর্ণালঙ্কার পাওয়া গেলেও পুবালি থেকে কিছু পাওয়া যায়নি। অনুপ অধিকারী তরুণ জানাচ্ছেন বিস্তারিত।
বছরের শুরুতেই অগ্রণী ব্যাংকে থাকা শেখ হাসিনা দুটি লকারের সন্ধান পাওয়া যায়, এবার তা ভাঙা হয়েছে। মঙ্গলবার বেলা 12টায় দুদকের 3 জন, এনবিআর এর 2 জন ও একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট মতিঝিলে অবস্থিত অগ্রণী ব্যাংকের প্রধান শাখায় শেখ হাসিনার লকার ভাঙতে যান। তাদেরকে কাজে সহযোগিতা করেন বাংলাদেশ ব্যাংক থেকে নির্ধারিত 3 জন। এ সময় তাদের সাথে ছিলেন অগ্রণী ব্যাংকেরও 2 কর্মকর্তা। দুজনের সহায়তায় রাত 9টা 20 মিনিট পর্যন্ত চলে স্বর্ণ পরিমাপের কাজ। এরপর সেগুলো জব্দ দেখিয়ে সিলগালা করে তা আবার অগ্রণী ব্যাংকে রেখে রাত 10টা 20 মিনিটে ব্যাংকটি ছেড়ে যায় এনবিআর দুদকের যৌথ টাস্ক ফোর্স। গতকালকে ওই লকার দুটো 12টার দিকে ওনারা আসছেন, সমস্ত আইনি প্রক্রিয়া আগে থেকে করে ওনারা আগে থেকে চিঠি দিয়ে জানিয়েছিলেন যে গতকালকে ওরা খুলবেন। একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে দুর্নীতি দমন কমিশনের দুইজন কর্মকর্তা, এনবিআর এর 2 জন কর্মকর্তা, বাংলাদেশ ব্যাংক থেকে মনোনীত এই লকার খোলার যে টিম ওনারা আসছেন। আমাদেরও 2 জন প্রতিনিধি ছিল, আমি আমার কর্তৃপক্ষের অনুমোদনে তাদেরকেও নিয়োজিত করেছি। খোলার পরে ওনারা রাত্রে 9টা 20 পর্যন্ত প্রত্যেকটা জিনিস ওই নির্বাহী ম্যাজিস্ট্রেট উনি নিজে আসলে বেসিক্যালি এই জিনিসগুলো করছেন, বাকিরা দাঁড়ায় থাকে। এটাই সিস্টেম। উনি একটা সিজার লিস্ট করেছেন, জব্দ তালিকা করে আমাদের কাছে সেটা করে ওনারা নিজেরা সিলগালা করে রেখে গেছেন। প্রতিটি লকারে থাকে 2টি চাবি, একটি থাকে ব্যাংকের কাছে, অন্যটি যিনি লকার ভাড়া নেন তার কাছে। এক্ষেত্রে শেখ হাসিনা যেহেতু পলাতক, তাহলে কোন নিয়মের ভিত্তিতে তার লকার ভাঙা হলো সে ব্যাখ্যা দিয়েছে বাংলাদেশ ব্যাংক। যৌথ চাবিতেই আসলে এটা খোলা হয়ে থাকে, তো এটাই হচ্ছে নিয়ম। কিন্তু যখন কোনো লকার গ্রহীতা তাকে খুঁজে পাওয়া যায় না, অথবা উনি মৃত হিসেবে এটা চিহ্নিত হয়েছে, তখন পরবর্তী প্রক্রিয়াগুলো কি নেওয়া হবে সেগুলো নিয়ে বলা হয়েছে যে একজন ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে এটা খোলা হবে, সেটার যে কি বিষয় আছে সেগুলোর একটা তালিকা প্রস্তুত করবে। তারপর এইটা নিয়ে পরবর্তীতে কে পাবেন না পাবেন সেই বিষয়গুলো হচ্ছে আমাদের যে ইনহেরিটেন্স অ্যাক্ট আছে সেগুলো দিয়েই এইগুলো নিষ্পত্তি হয়ে থাকে। এক্স্যাক্ট নির্দেশনা বাংলাদেশ ব্যাংক থেকে এখনও দেয়নি, সেটা আমাদের ইন্টারনাল প্রত্যেকটা ব্যাংকের তার নিজস্ব পলিসিতে সেটা করা হয়। অর্থাৎ যখন লকারের ভাড়াকারী উনি যদি মৃত হিসেবে হয় অথবা তাকে হদিস পাওয়া যাচ্ছে না, তো সেখানে এটার জন্য ওনাদের জন্য একটা লস, যে এটা দীর্ঘদিন ধরে পড়ে আছে, কোনো ভাড়া পাচ্ছে না, তাদের সাথে যোগাযোগ করতে পারছে না, তখন এই প্রক্রিয়া তারা নিয়ে থাকে। এদিকে মঙ্গলবারই পূবালী ব্যাংকে শেখ হাসিনার নামে নিবন্ধিত আরেকটি লকার ভাঙা হয়, কিন্তু সেখানে অবশ্য কোনো সম্পদ পাওয়া যায়নি। অনুপধিকারী তরুণ, ৭১, ঢাকা। মানবতাবিরোধী অপরাধের পর এবার দুর্নীতির কয়েকটি মামলায় আটকে যাচ্ছেন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার বিরুদ্ধে আগামী 7 দিনের মধ্যে 4টি দুর্নীতি মামলার রায় হবে। সবগুলো মামলাই হয়েছে ক্ষমতার অপব্যবহার করে পূর্বাঞ্চলে প্লট বরাদ্দে অনিয়মের অভিযোগে। যথারীতি পলাতক থাকায় এসব মামলাতেও তার পক্ষে ছিল না কোনো আইনজীবী। বিস্তারিত জানাচ্ছেন মাইমুল মারুফ। 15 বছর দেশ শাসন করেছেন শেখ হাসিনা। 5 আগস্টে অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হয়ে দেশ ছাড়েন, আছেন ভারতে। গেল 17 নভেম্বর মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ড দেওয়া হয় শেখ হাসিনাকে। এবার 7 দিনের মধ্যে তার বিরুদ্ধে প্লট দুর্নীতির 4টি মামলার রায় ঘোষণা করতে যাচ্ছে ঢাকার বিচারিক আদালত। 27 নভেম্বর শেখ হাসিনা, পুত্র সজীব ওয়াজেদ জয় ও তার কন্যা সাইমা ওয়াজেদ পুতুলের বিরুদ্ধে পৃথক 3 মামলার রায়। ক্ষমতার অপব্যবহার করে সরকারি প্লট নিয়েছেন এমন অভিযোগে 5 আগস্টের পর এই আসামিদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। আসামিদের পলাতক দেখিয়ে বিচার করেছে আদালত। শেখ হাসিনার বিরুদ্ধে 29 জন সাক্ষ্য দিয়েছেন। এই সাক্ষীদের অনেকেই জয় ও পুতুলের বিরুদ্ধেও সাক্ষ্য দিয়েছেন। একই সাথে প্লট বরাদ্দ সংক্রান্ত নথিগুলো থেকে আদালতে যুক্তি তুলে ধরেছেন দুদকের আইনজীবীরা। রাজুকের পূর্বাচল নতুন শহর প্রকল্পের তারা অবৈধভাবে প্লট গ্রহণ করায় তাদের বিরুদ্ধে দুর্নীতির এই মামলা করা হয়েছে 6টি, এবং আমরা আশা করছি যে সর্বোচ্চ শাস্তি যাবজ্জীবন আমরা আশা করছি। আগামী 1 ডিসেম্বর প্লট জালিয়াতির আরেক মামলায় রায় হবে, যেখানে শেখ রেহানা 1 নম্বর আসামি আর শেখ হাসিনা 3 নম্বর আসামি। শেখ রেহানার কন্যা টিউলিপ সিদ্দিককেও এই মামলায় আসামি করা হয়েছে। মামলার বাদী দুর্নীতি দমন কমিশন। প্রধানমন্ত্রী পদের ক্ষমতা অপব্যবহার করে রাজুক থেকে প্লট বরাদ্দ নেয়ার অভিযোগ আনা হয়েছে তাদের বিরুদ্ধে। এই মামলায় সাক্ষ্য দিয়েছেন 32 জন। টিউলিপ সিদ্দিকের ভূমিকা সম্পর্কে সেখানে বিস্তারিত বর্ণনা করেছেন যে উনি বিভিন্ন সময় দেশে আসতেন অথবা দেশের বাইরে থেকেও উনি বিভিন্ন অ্যাপস, টেলিফোনের মাধ্যমে অ্যাপস ব্যবহার করে উনি যে প্রধানমন্ত্রী কিংবা তার যে একান্ত সচিব
এক সালাউদ্দিন সাহেবকে উনি প্রভাবিত করতেন। তাতে উনি এই মামলার একজন আসামি এবং ওনার বিরুদ্ধেও এই সকল ধারা প্রযোজ্য, যেহেতু ওনার প্রত্যক্ষ প্রভাবে এবং প্রত্যক্ষ প্ররোচনায় এই প্লট বরাদ্দ দেওয়া হয়েছে। পূর্বাঞ্চলের 6টি প্লট বরাদ্দে জালিয়াতির অভিযোগে গত জানুয়ারিতে পৃথক 6টি মামলা করে দুর্নীতি দমন কমিশন। হাসিনা রেহানা পরিবারের সদস্যদের বাইরে বিভিন্ন মন্ত্রণালয়ের সচিব ও কর্মচারী সহ রাজুকের কর্মকর্তারাও আসামি হয়েছেন। মাইনুল মারুফ, ৭১, ঢাকা। আসলে 7 জনকে হত্যা ও 6 মরদেহ পোড়ানো মামলায় তদন্ত কর্মকর্তার সাক্ষ্য গ্রহণের দিন আগামী 2 ডিসেম্বর ঠিক করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2 এই সাক্ষ্য গ্রহণ হবে। দুপুরে এই আদেশ দেন ট্রাইব্যুনাল। এই মামলায় 23তম সাক্ষী হিসেবে আদালতে জবানবন্দি দেন রাজসাক্ষী SI আফজাজুল। তিনি এই নৃশংস ঘটনার বর্ণনা করেন। এছাড়া আজ ট্রাইব্যুনাল 1-এ চাংখারপুলে 6 হত্যা মামলার তদন্ত কর্মকর্তাকে জেরা করেন আসামি পক্ষের আইনজীবীরা। এই মামলায় এখন পর্যন্ত ভুক্তভোগী পরিবার, জুলাই আহত চিকিৎসক, একজন উপদেষ্টা সহ সাক্ষ্য দিয়েছেন 24 জন। মামলায় আসামি 8 জন হলেও সাবেক DMP কমিশনার হাবিবুর রহমান সহ 4 জন পলাতক আছেন। আর গ্রেফতার আছেন কনস্টেবল সুজন সহ 4 জন। বিএনপি নেতা অ্যাডভোকেট ফজলুর রহমানের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ আনা হয়েছে। শেখ হাসিনার বিচারকে কেন্দ্র করে ট্রাইব্যুনাল নিয়ে বিরূপ মন্তব্যের অভিযোগে বুধবার তার বিরুদ্ধে এই অভিযোগ আনা হয়। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1-এ অভিযোগের বিষয়ে আংশিক শুনানি হয়েছে। এ সময় ট্রাইব্যুনালে একজন সদস্য উপস্থিত ছিলেন। অভিযোগটি গুরুতর বিবেচনায় ট্রাইব্যুনালের চেয়ারম্যানের উপস্থিতিতে পূর্ণাঙ্গ শুনানি অনুষ্ঠিত হবে আগামী রোববার। সম্প্রতি এক টক শোতে ট্রাইব্যুনালের গঠন এবং বিচার প্রক্রিয়া নিয়ে আমি এই বিচার মানি না এমন মন্তব্য করেন অ্যাডভোকেট ফজলুর রহমান। প্রসিকিউশনের অভিযোগ, এসব বক্তব্যের মাধ্যমে তিনি ট্রাইব্যুনালের বিচার কার্যক্রমকে অবজ্ঞা করছেন এবং বিচার ও বিচার প্রার্থীদের অবমাননা করেছেন। চ্যানেল 24-এর একটি টক শোতে অংশগ্রহণ করেছেন এবং উনি বলছেন যে আমি শুরু থেকে বলছি, এখনও বলছি, যদি না বলে থাকি তাহলে ভুল বলেছি। সেটা হচ্ছে এই ট্রাইব্যুনালের জুরিসডিকশন আমি মানি না। উনি এটা রিপিট করেছেন, এই ট্রাইব্যুনালের জুরিসডিকশন আমি মানি না। এই ট্রাইব্যুনালে শেখ হাসিনার বিচার হতে পারে না। শুধুমাত্র উনি শেখ হাসিনার বিচার প্রক্রিয়া নয়, উনি এই ট্রাইব্যুনালের সমস্ত বিচার প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তুলেছেন। মানেন নাই বলে অবজ্ঞা করেছেন, অবহেলা করেছেন, অডাসিটি দেখিয়েছেন। এছাড়াও আরও অনেক ডিফ্যামেটরি বক্তব্য উনি দিয়েছেন। আমরা শুধু কোর্ট নিয়ে উনি যতটুকু কথা বলেছেন সেটুক ট্রাইব্যুনালের সামনে পড়েছি। আর এছাড়াও আরও অনেক কথা উনি যেটা বলেছেন সেটা ট্রাইব্যুনালের বাজিয়ে শোনানো হয়েছে। আর টোটাল 49 মিনিটের টকশোটা আমরা ট্রাইব্যুনালে দাখিল করেছি। 5 দফা দাবি আদায় আলোচনার জন্য শিক্ষকদের একটি প্রতিনিধি দল সচিবালয়ে প্রবেশ করেছেন। বাকি আন্দোলনকারীরা প্রেসক্লাবের সামনে অবস্থান কর্মসূচি পালন করছেন। বুধবার জাতীয় প্রেসক্লাবের সামনে 32তম দিনের অবস্থান কর্মসূচি থেকে আজ মার্চ টু সচিবালয় কর্মসূচি পালনের ঘোষণা দেওয়া হয়। তাদের অভিযোগ, দীর্ঘদিন ধরে খোলা আকাশের নিচে অবস্থান করলেও তাদের শুধু আশ্বাস দিয়ে রেখেছে মন্ত্রণালয়। এ সময় শিক্ষকরা বলেন, দাবি আদায় না করে ঘরে ফিরবেন না তারা। এমপিও ভুক্তি ও স্বীকৃতি আদায় না হলে আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি শিক্ষকদের। জাতিসংঘ শান্তিরক্ষী মিশন ইউনিফিলে অংশ নিতে বাংলাদেশ নৌবাহিনীর 85 জন সদস্যের একটি দলের বিশেষ ফ্লাইটে চট্টগ্রাম বিমানবন্দর থেকে লেবানন গেছেন। নৌবাহিনী চট্টগ্রাম অঞ্চলের চিফ স্টাফ অফিসার ক্যাপ্টেন M আশরাফুল আলম জানান, নৌবাহিনীর সদস্যরা বাংলাদেশ কন্টিনজেন্ট ব্যানকন 16 এর অধীনে লেবাননে মোতায়েন নৌবাহিনী জাহাজ বানৌজা সংগ্রামে যোগ দেবেন। এর মাধ্যমে তারা সে দেশের ভূখণ্ডে অবৈধ অস্ত্র এবং গোলাবারুদের অনুপ্রবেশ প্রতিহত করবেন। এছাড়া তারা লেবানিজ জলসীমায় মেরিটাইম ইন্টারডিকশন অপারেশন পরিচালনা, সন্দেহজনক জাহাজ ও এয়ারক্রাফটের ওপর নজরদারি এবং দুর্ঘটনায় পড়া জাহাজে উদ্ধারের কাজ করবেন। আমাদের বর্তমানে 15টি কন্টিনজেন্ট মিশন শেষ করছে এবং এই কন্টিনজেন্টটি বাংলাদেশ কন্টিনজেন্ট 16 হিসেবে বাংলাদেশ নৌবাহিনী জাহাজ সংগ্রামের ক্রু হিসেবে শান্তিরক্ষা মিশন লেবাননে গমন করতে যাচ্ছে। এই কন্টিনজেন্টটি টোটাল সদস্য সংখ্যা 110 জন। এর ভিতরে 25 জন নৌ সদস্য গত 19 নভেম্বর কমার্শিয়াল ফ্লাইট করে লেবাননে গমন করে। বরিশালে অপসো স্যালাইনের চাকরিচ্যুত 444 জন শ্রমিকের মানবিক সহায়তা নিয়ে জেলা প্রশাসকের ডাকা বৈঠকে কোনো সিদ্ধান্ত হয়নি। এর আগে জেলা প্রশাসক দ্বিপক্ষীয় বৈঠক ডাকলে সেখানে সাড়া দেয় শ্রমিকরা আন্দোলন স্থগিত করে। এর পরপরই কারখানা চালু করে দেয় প্রশাসন।
ওই বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী চাকরিচ্যুত শ্রমিকদের মানবিক বিষয় নিয়ে মঙ্গলবার রাতে জেলা প্রশাসকের বৈঠকে সিদ্ধান্ত হয়নি। ফের 14ই ডিসেম্বর বসার সিদ্ধান্ত হয়েছে। বিধান সরকারের প্রতিবেদন। ত্রিপক্ষীয় বৈঠকে উপস্থিত থাকা মহানগর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আফরোজা খানম নাসরিন বলেন, 12ই নভেম্বরের সভার সিদ্ধান্ত মেনে শ্রমিকরা আন্দোলন স্থগিত করেন, কিন্তু মঙ্গলবারের সভায় মালিকপক্ষ মানবিকতা নিয়ে টালবাহানা করছে। মালিকপক্ষ তো প্রহসন করছে, কারণ মালিকপক্ষ শ্রমিকদের দাবি মানছে না। আমরা একটা পয়েন্টে আসছিলাম, মানবিকতা। তো মানবিকতার দিক থেকে তারা সর্বোচ্চ সম্মান এটা দিবে। এর আগের মিটিংয়ে এটাই হয়েছিল। চাকরিহারা শ্রমিকদের আন্দোলনের শুরু থেকেই ছিলেন জেলা বাসুদের আহ্বায়ক ডাক্তার মনীষা চক্রবর্তী। আজকের জেলা প্রশাসকের ডাকা বৈঠকের বিষয়ে তিনি বলেন, শ্রমিকরা আন্তরিকতা দেখালেও মালিকপক্ষ এর পুরোটাই উল্টা। তবে আগামী 14 ডিসেম্বরের সভায় সিদ্ধান্ত হতে হবে। তারা এই সময় নিয়ে আসলে শুধুমাত্র কালক্ষেপণ করেছেন। আমরা বলতে চাই যে শ্রমিকরা একটা ভালো ইন্টেনশন থেকে তারা কোঅপারেট করেছে। আমরা আশা করব প্রশাসন এখানে ব্যবস্থা নেবে। তারা আবার একটা বৈঠকের তারিখ রেখেছে, আমরা মনে করি সেই তারিখে অবশ্যই সমাধান হতে হবে। আর শ্রমিক নেতারা জানান, বৈঠকে মালিকপক্ষের প্রতিনিধিরা যে কথা বলছেন তা সমঝোতা নয়। এক্ষেত্রে ফের আন্দোলনে যেতে হবে মনে হচ্ছে। মালিকপক্ষের কথাবার্তায় আমরা সেটা সন্তুষ্ট হতে পারিনি। এজন্য পরবর্তী তারিখ নির্ধারণ করা হয়েছে 14 তারিখে আলাপ আলোচনা করার। সেই 14 তারিখে যদি কোনো সমাধান না হয়, তাহলে শ্রমিকরা ঠিক করবে তাদের আন্দোলনের কর্মসূচি কি হবে। মালিকপক্ষের অপশনিন ফার্মাসিউটিক্যালসের এক্সিকিউটিভ অফিসার সবার বিষয়ে কোনো কথা বলতে চাননি। তিনি সবার রেজলিউশন বের হলে তা দেখতে বলেন। এরকম কোনো সিদ্ধান্ত হয়নি, এরকম কোনো সিদ্ধান্ত হয়নি। আলোচনা যা হয়েছে রেজলিউশন বের হলে দেখতে পারবেন। চাকরিচ্যুত শ্রমিকদের মানবিক সহায়তা বলতে 50,000 টাকা প্রস্তাব হলে সেখানে মালিকপক্ষ থেকে প্রত্যেককে কেবল 3,000 টাকা দেওয়ার বিষয়ে অনার থাকে। বিধান সরকার, 71, বরিশাল। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বাড়ছে আলোচনা পর্যালোচনা। আলোচনায় নতুন মাত্রা নিয়ে এসেছে রাজনীতিতে নারীদের অংশগ্রহণ ও প্রতিনিধিত্ব। অংশগ্রহণমূলক, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনের দাবি সবার। তবে শুধু ভোটাধিকার প্রয়োগ নয়, বরং জাতীয় নেতৃত্বে নারীদের প্রতিনিধিত্ব বাড়াতে নিরাপত্তা ও সমান সুযোগ নিশ্চিত করাকে চ্যালেঞ্জ হিসেবে দেখছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের নারী শিক্ষার্থীরা। সামাজিক প্রতিবন্ধকতা কমিয়ে রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তন করতে পারলে জাতীয়ভাবে নারীদের প্রতিনিধিত্ব বাড়বে বলে মনে করছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীরা। জাতীয় নির্বাচনকে নিয়ে নারীদের এসব বিশ্লেষণের কথা জানাচ্ছেন সহকর্মী মাহফুজ শুভ্র। বিশ্ববিদ্যালয়গুলোতে ছাত্র সংসদ নির্বাচন থেকে জাতীয় নির্বাচন সব ক্ষেত্রেই বড় অংশীজন নারীরা। তবে ভোটার হিসেবে নারীরা বড় ফ্যাক্টর হলেও পিছিয়ে আছে নেতৃত্বে। বাংলাদেশের রাজনৈতিক ইতিহাস পর্যালোচনা করলে মিলবে জাতীয় রাজনীতিতে নারীদের অংশগ্রহণের অপ্রতুলতা। নির্বাচনের আগে ও পরে সকল নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের নারী শিক্ষার্থীরা। সুষ্ঠু ও নিরাপদ পরিবেশে ভোটাধিকার প্রয়োগ করতে চান তারা। এছাড়াও নারী শিক্ষার্থীদের মতে সামাজিক ও পারিবারিক প্রতিবন্ধকতার কারণে জাতীয় রাজনীতিতে নারীর অংশগ্রহণ কম। নেতৃত্বে আসতে চাইলে প্রথমেই চারিত্রিক আক্রমণের মুখে পড়তে হয়, যা নারীদের দমিয়ে রাখে। জাতীয় পর্যায়ে নারীর প্রতিনিধিত্ব বাড়াতে বৈষম্যমূলক আচরণ কমানো জরুরি বলে তারা মনে করেন। জাতীয় নির্বাচনে আমি অবশ্যই চাই যে মেয়েরা যেন বেশি অংশগ্রহণ করে। দেখা যায় যে আমি কোনো কথা বলতে চাই, আমার ভয়েসটা যেন আমি তাদের মাধ্যমে রেজ করতে পারি। জাতীয় নির্বাচনের আগে, জাতীয় নির্বাচনের সময় এবং পরবর্তীকালীন যে পরিবেশটা থাকবে, এটা যেন আমাদের শিশু থেকে শুরু করে বৃদ্ধ পর্যন্ত আপামর জনতা সবার জন্য একটা নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে পারে। জুলাই আন্দোলনের পরবর্তীতে হতে যাওয়া জাতীয় নির্বাচন সকলের সমান অংশগ্রহণে স্বচ্ছ, গণতান্ত্রিক ও নিরপেক্ষ হওয়া উচিত বলে মনে করেন চাকসুর নারী প্রতিনিধিরা। নির্বাচনে নারীদের অংশগ্রহণ বাড়াতে রাজনীতিতে নারীদের কোণঠাসা করে রাখার সংস্কৃতির পরিবর্তন দরকার বলে মনে করছেন ছাত্র সংসদের নির্বাচিত নারী প্রতিনিধিরা। যে সহিংসতাগুলো হয় সেগুলো আসলে পুরুষদের চেয়ে নারীরা অনেক বেশি ভীতির শিকার হয় এবং তাদের উপর সামাজিক যে প্রভাবটা সেটা সবচেয়ে বেশি এসে পড়ে। পুরুষ প্রার্থীদেরকে প্রার্থী হিসেবে বিবেচনা করা হয়, কিন্তু নারীদের ক্ষেত্রে আগে নারী শব্দটা নিয়ে আসা হয়, নারী প্রার্থী। পুরুষদের ক্ষেত্রে কিন্তু পুরুষ প্রার্থীটা নিয়ে আসা হয় না। এই ক্ষেত্রে একটু বৈষম্য দেখা যায়। যে সামাজিক ও পারিবারিক দৃষ্টিভঙ্গি, অর্থনৈতিক প্রতিবন্ধকতা সহ নানা কারণে রাজনীতিতে নারীদের অংশগ্রহণ কম বলে মনে করছেন রাজনীতি বিজ্ঞান বিভাগের এই শিক্ষক। নারীর প্রতি সহিংসতা রোধ, রাজনৈতিক দলগুলোতে নারীদের প্রতিনিধিত্ব বাড়ানো ও নারীদের নিরাপত্তা বৃদ্ধি করতে পারলে জাতীয় নির্বাচনে নারীদের অংশগ্রহণ বাড়তে পারে বলে জানান তিনি। প্রত্যেকটা রাজনৈতিক দল
লিখিত আকারে আছে যে 33% প্রতিনিধিত্ব তাদের নিশ্চিত আছে, নারী প্রতিনিধিত্ব, কিন্তু বাস্তবে এটার কোনো প্রয়োগ নেই, এটা শুধু লিখিতই আছে। নারীদের যে এই যে হ্যারাসমেন্ট, অনলাইন বুলিং, এই ক্ষেত্রে যেন শুধু নারী বলে তাকে যেন ওই হ্যারাসমেন্টের শিকার না হতে হয়, এটার ক্ষেত্রে মিডিয়া যাতে ইতিবাচকভাবে নারীকে প্রেজেন্ট করে উপস্থাপন করতে পারে। জাতীয় নির্বাচনে নারীদের জন্য সংরক্ষিত 50টি আসনের কর্মপরিধি বাড়ানো গেলে জাতীয়ভাবে নারীদের প্রতিনিধিত্ব বাড়বে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। মাহফুজ শুভ্র, ৭১, চট্টগ্রাম। আইএমএফ এর চাপে ৫৫,০০০ কোটি টাকা রাজস্ব আদায়ের বাড়তি চাপ এখন এনবিআর এর কাঁধে, অথচ প্রথম ৪ মাসেই ঘাটতি ১৭,০০০ কোটি। বিশ্লেষকরা বলছেন অর্থনৈতিক অচলাবস্থা, রাজনৈতিক অস্থিরতা আর নির্বাচনী অনিশ্চয়তার কারণে প্রায় অসম্ভব কঠিন এই লক্ষ্যমাত্রা অর্জন। ফলে একে ভিত্তিহীন ও অবাস্তব বলছেন বিশ্বব্যাংকের সাবেক প্রধান অর্থনীতিবিদ জাহিদ হোসেন। আরও জানাচ্ছেন মাইনুল হাসান। ৫.৫ দশকে খুব কম সময়ে লক্ষ্যমাত্রার সমপরিমাণ বা তার চেয়ে বেশি রাজস্ব আদায় করতে পেরেছে এনবিআর, বরং প্রতি বছর বাজেটের শেষভাগে এসে কমাতে হয়েছে বড় আকারে। কিন্তু অর্থনৈতিক বাস্তবতা অনুকূলে না থাকলেও প্রথম প্রান্তিক না যেতেই এবার উল্টো পথে রাজস্ব বোর্ড। মূলত আইএমএফ মিশন বাংলাদেশ সফরকালে রাজস্ব পরিস্থিতি নিয়ে পর্যবেক্ষণ জানালে চিন্তা শুরু করে সরকার। তারই ধারাবাহিকতায় ১০ ও ২০ নভেম্বর ২ বিশেষ সভায় আরও ৫৫,০০০ কোটি টাকা বাড়ানো হয় আদায়ের লক্ষ্যমাত্রা। ফলে চলতি অর্থ বছরের জন্য এনবিআর এর কাঁধে এখন দায়িত্ব ৫.৫ লাখ কোটি টাকার বেশি সংগ্রহের, যাকে ভিত্তিহীন অবাস্তব বলছেন এই বিশেষজ্ঞ। কিসের ভিত্তিতে এত মোটা অঙ্কের বৃদ্ধি হলো? কারণ যেটা হওয়ার কথা, যেহেতু আমরা টার্গেটের পেছনে আছি এবং ওই ঘাটতিটা ছোটোখাটো ঘাটতি না, তো মাঝখানে এসে কোর্স কারেকশনটা হওয়ার কথা যে টার্গেটটাকে বাস্তবের কাছাকাছি নিয়ে আসা, যেটা না করে আমরা এখন উল্টো পথে হাঁটছি। তো এটা তো একটা কাগজে কলমের ব্যাপার, এটার সাথে বাস্তবতার কোনো সম্পর্ক আছে বলে আমার মনে হয় না। অতিরিক্ত এই অর্থ সংগ্রহে লক্ষ্যমাত্রা বাড়ানো হয়েছে প্রধান ৩ খাতেই। এর মধ্যে আগের চেয়ে সর্বোচ্চ ১১.৫% বেশি আদায়ের লক্ষ্য আমদানি রপ্তানি শুল্ক থেকে। এছাড়া মূল্য সংযোজন কর ও আয়কর থেকেও আনতে হবে ২,০৪,০০০ কোটি টাকা করে। আর পুরো হিসাব মেলাতে বাকি ৮ মাসে আদায় করতে হবে আরও ৪,৩৪,০০০ কোটি টাকা। আইএমএফ বছরের পর বছর আমাদের রেভিনিউ কি হচ্ছে, কি পরিকল্পনা ছিল, রিফর্মস কি হয়েছে, এগুলি বিস্তারিত বিশ্লেষণ তথ্য তাদের কাছে আছে। তারা যদি তাগিদ দিয়েও থাকে তাহলে তো বলতে হবে যে তারা বাস্তবতার থেকে একটা আইভরি টাওয়ারে বাস করছে। আমি ধরে নিলাম তারা তাগিদ দিল, পরে তো আবার আমাকে জিজ্ঞেস করবে যে আমরা যখন বলেছিলাম তখন বলো নাই কেন যে এটা অর্জন করা সম্ভব হবে না। তখন আমাদেরকে বুঝ দেওয়ার জন্য টার্গেটটা বাড়িয়েছে। এখন পরে আবার যখন মার্চ এপ্রিলে আসবে তখন তো আবার নতুন করে প্রশ্ন উঠবে। সবশেষ অর্থ বছরে ২ দফা কমিয়েও মাত্র ৪.৫ লাখ কোটি টাকা সংগ্রহ করতে সক্ষম হয় এনবিআর। মইনুল হাসান, ৭১, ঢাকা। চলছে সংবাদ সংযোগ। সরাসরি সংবাদ অনুষ্ঠান দেখতে থাকুন ৭১-এর ফেসবুক পেজে এবং সাবস্ক্রাইব করুন ৭১-এর ইউটিউব চ্যানেল। থাকুন ৭১-এর সাথে।